স্বাগত, দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনে খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সাথে আছি আমি কাজী মহুয়া। আমার সাথে আলোচনার জন্য স্টুডিওতে আছেন চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক জাহিদ নিয়াজ খান এবং প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক শরীফুল হাসান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। মূলত গতকাল যে বিষয়গুলো সারাদিন আলোচনায় ছিল, শিরোনাম হয়েছে টেলিভিশনে, পত্রপত্রিকায়, সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে এক নজরে আমি একটু সেগুলো দেখে আসতে চাইব। জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে বুধবার সকাল 10টার মধ্যে। নিজামীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 1। এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। হত্যা, গণহত্যা, দর্শন, লুণ্ঠন, এই সমস্ত কিছুর জন্যই এই আসামি মতিউর রহমান নিজামীর আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি বিদায় তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই আমাদের কাম্য। তদন্ত সংস্থায় ছিল না, ফর্মাল চার্জে ছিল না, বিদেশ থেকে পাঠানো চার্জ থাকার কারণে এই ম্যালাফাইডি ভিশিয়াস এভরিথিং, এই একটি কারণে এই মামলায় সম্পূর্ণ খালাস পাওয়া উচিত মতিউর রহমান নিজামী সাহেবের। এছাড়া বাকি অভিযোগের ব্যাপারে আমরা আমাদের পক্ষে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে এসেছি, আমরা দেখিয়েছি কিভাবে মিথ্যা কথা সাজানো হয়েছে। সুতরাং আমরা বিশ্বাস করি ইট ইজ এ কোর্ট অফ ল, এই ট্রাইব্যুনাল ন্যায় বিচার করবেন। জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর রায় নিয়ে দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই হুঁশিয়ারি দেন তিনি। এইটাকে কেন্দ্র করে কেউ অরাজক পরিস্থিতি সৃষ্টি করবেন কিংবা কেউ ভাঙচুর করবেন কিংবা কোনো অস্থিতিশীল পরিস্থিতি করার প্রচেষ্টা নেবেন, সেগুলো আমরা হতে দেব। সেখানে আমরা যে কোনো মূল্যে আমরা আমাদের ইসটাকে আমরা স্থিতিশীল রাখার জন্য যা যা প্রয়োজন সেগুলো আমরা করব। মন্ত্রিসভা ও দল থেকে বাদ পড়ার পর এবার সংসদ সদস্য পদও হারাতে যাচ্ছেন আব্দুল লতিফ সিদ্দিকী। দল থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্য পদ বাতিলেরও উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে 2-1 দিনের মধ্যেই সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনে চিঠি পাঠাচ্ছে আওয়ামী লীগ। মাননীয় স্পিকার এবং নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করে যেটা সাংবিধানিক হয় সেই প্রক্রিয়ায় অনুসরণ করে পরবর্তী সিদ্ধান্ত বা পদক্ষেপ গ্রহণ করা হবে। সবকিছুর বিষয়েই কথা বলে, কাজেই সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী হবে। শ্রমিক পাঠানোর ওপর জোর না দিয়ে কেবল গৃহকর্মী পাঠানোর চুক্তি করে আবুধাবি সফর নিয়ে প্রধানমন্ত্রী বড়াই করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। শ্রমিকদেরকে নেওয়ার ব্যাপারে কোনো চুক্তি হয়নি, অর্থাৎ সেখানে ফেল। আর বাইরে গেলেই তো ফটো সেশন করে ছবি চাপিয়ে দিচ্ছেন, খুব সাকসেস। ঠিক আছে, সাকসেস হোক, আমরা খুশি হব। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সকলের সবাই খুশি হবে। ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের লাছাইবাড়ি এলাকায় 3 বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের 46 ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন। সোনিয়া হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাহিদ ভাই, দেখছিলেন আজকে যেটা মূলত সবচেয়ে বেশি আলোচনায় থাকবে সারাদিনই নিজামীর মামলার রায়। প্রায় 2 দফা পেছানোর পর জামায়াতে ইসলামীর আমির নিজামীর মামলার রায় আজ হবে। 1 বছর অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশের মানুষকে, 11 মাস। এটা কি অনেক বেশি অপেক্ষা করতে হলো কিনা এই রায়ের জন্য? এখন আমাদের বিচারের জন্য অপেক্ষা করতে হয়েছে 42 বছর। সেই হিসাবে হয়তো এটা এই টাইম ফ্রেমটা খুব লম্বা না। যেটা হওয়ার কথা ছিল গত বছর 13ই নভেম্বর, তো প্রথমবার পিছানোটা অনেকটা জাস্টিফাইড এই জন্যই ছিল যে একজন বিচারপতি অবসরে গিয়েছিলেন, সো আরেকবার রিভিউয়ের মতো করে একটা শুনানির বিষয় ছিল। তো তারপরে 24শে মার্চ হওয়ার কথা, ফাইনালি 24শে জুন, যেদিন হওয়ার কথা ছিল, আসলে 2 দফা না 3 দফা পিছিয়েছে। তো সেদিন আবার আচানক মতিউর রহমান নিজামী অসুস্থ হয়ে পড়েছিলেন। তো যেহেতু উনি কারাগারের ভিতরে ছিলেন এবং কারাগার কর্তৃপক্ষের রিপোর্ট আমরা বিশ্বাস করে নিতে চাই যে উনি অসুস্থ হয়ে পড়েছিলেন। যেরকমভাবে গোলাম আজমের আপিল শুনানির ডেট ঠিক হওয়ার পরদিন গোলাম আজম মারা গেছেন। সো এটা তো শরীরের বিষয় তো আমরা করতে পারবো না। তো যেটা মূল বিষয় হচ্ছে যে কালকে রায় হচ্ছে, তো
একটা কবিতা আছে বোধহয় যে এরকম যে কি জানি বলে যে আপনার মেঘ দেখে তোরা করিস নি ভয় আড়ালে তার সূর্য হাসে, রায় দেখে তোরা হসনি খুশি, এরপরে আবার আপিল আছে। হ্যাঁ, আচ্ছা। সো এর আগেও সাইদির যে রায় হয়েছিল, তো সেই রায়টা একরকম ছিল এবং সেটা আবার গিয়ে সেটা আপিল বিভাগে চেঞ্জ হয়েছে। আবার একইভাবে উল্টো ঘটনা ঘটেছে হচ্ছে কাদের মোল্লার ক্ষেত্রে, সেখানে একরকম রায় হয়েছে, সেটা আবার আপিল বিভাগে যে চেঞ্জ হয়েছে। সো এখন মূল অপেক্ষাটা হচ্ছে যে রায়টা কি হয়। তো রায়টা কি হয় সেক্ষেত্রে আপনি জানেন যে আমরা যদি ধরি ৭১-এর সব রাজাকারদের গুরু যদি হয় গোলাম আজম, তাহলে তার ফিল্ড কমান্ডার ছিলেন মতিউর রহমান নিজামী, তার নিজামের সেকেন্ড ইন কমান্ড ছিলেন মুজাহিদ। তবে মুজাহিদের অলরেডি ফাঁসির আদেশ হয়েছে। তো সেই ক্ষেত্রে রায়টা আসলে কি হয় সেটা দেখার পরে আমরা সেটা নিয়ে আলোচনা অবশ্যই করতে পারবো। আমি একটু হাসান ভাইয়ের কাছে যেতে চাই। হাসান ভাই, এই পর্যন্ত ট্রাইব্যুনাল ৯টি মামলা রায় দিয়েছে এবং বড় মামলাগুলো যেগুলো ছিল মোটামুটি বিচার কাজ শেষ। এখন পর্যন্ত বিবেচনা করে আপনি ট্রাইব্যুনালের যে কাজ এখন পর্যন্ত সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা শক্তিশালী দিক কোনগুলো মনে হয়েছে, দুর্বল দিক কোনগুলো মনে হয়েছে আপনার? জুয়েল ভাই যে কথাটা দিয়ে শুরু করছিলেন যে আমাদের ৪২ বছরের অপেক্ষা, তো এটা শুধুমাত্র আমাদের শুধু একটা বিচার বা একটা মামলার রায় শুধু তাই নয়, এর সঙ্গে আমাদের রাষ্ট্রের জন্ম, আমাদের অনেক মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষা, বিশেষ করে মুক্তিযোদ্ধা পরিবার, স্বজনহারা পরিবারগুলো, তাদের এক ধরনের অপেক্ষা, বলতে পারেন যে আমাদের বাংলাদেশের জন্মের এক ধরনের দায়শোধ। যেটা জুয়েল ভাই বলছিলেন যে কালকে নিজামীর মামলার রায়, এই মামলাটা এই কারণে গুরুত্বপূর্ণ, গোলাম আজম যদি আপনি বলেন তাত্ত্বিক যে মূল নেতা, ওই সময় ইসলামী ছাত্র সংঘের প্রধান ছিলেন নিজামী, একই সঙ্গে তিনি আল বদর বাহিনীর প্রধান, যার বিরুদ্ধে অনেকগুলো হত্যার অভিযোগ। আপনি যদি বলেন তো এক অর্থে আমি বলবো যে মানুষ যে খুশি যে ৪২ বছর পরে আমরা বিচার পাচ্ছি। এখন রায়গুলো কেমন হচ্ছে, গোলাম আজম আর আলীম দুটো মামলার রায় হয়েছে আপনার বয়স বিবেচনায় তাদের ফাঁসি হয়নি, বাকি প্রতিটা মামলার রায় আমার কাছে মনে হয়েছে যে আমরা স্যাটিসফাইড ছিলাম। সাইদিরটা যেটা আপিলে হয়েছে সেটা যদি আপনি বাদ দেন, মুজাহিদের ফাঁসি হয়েছে, কামরুজ্জামান সৈন্যদের, আমার কাছে মনে হয় যে কাল নিজামীর মামলার রায়টাও হয়তো মানুষ যেভাবে চায় বা ট্রাইব্যুনালের বিষয়টা, ট্রাইব্যুনাল আমার কাছে মনে হয় ট্রাইব্যুনালের অনেক লিমিটেশন আছে, সেসব লিমিটেশনে অনেক কথা হয়েছে, কিন্তু সবকিছু পরেও এই লিমিটেশনগুলোর পরেও শেষ পর্যন্ত যা হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে যেটা হচ্ছে, আমার কাছে মনে হয় সেটা সন্তোষজনক। আমাদের সহকর্মী শাহরিয়ার অনির্বাণ আছেন ট্রাইব্যুনাল এলাকায়। আমি একটু শাহরিয়ার অনির্বাণের কাছে জেনে আসতে চাইবো। অনির্বাণ, ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আপনি কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিটা কিরকম? মহুয়া, এর আগে যতগুলো আপনার এই মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালের পক্ষ থেকে যে রায়গুলো দেওয়া হয়েছে, সেই রায়ের আগের রাত্রে বেশ নিরাপত্তার চাদরেই বলা যায় যে রাজধানী ঢেকে দেওয়া হতো এবং সেই সাথে ট্রাইব্যুনালের আশপাশেও নিরাপত্তা বাহিনীর ব্যাপক রকমের মজুদ আমরা দেখেছি। কিন্তু সেই তুলনামূলকভাবে আজকে কিন্তু নিরাপত্তা বাহিনীদের উপস্থিতির সংখ্যাটা একটু কম। আমার পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুলিশের একটি সাজোয়া যান এখানে আছে, সেই সাথে কয়েকজন প্রায় ৫ থেকে ৬ জন এখানে পুলিশ রয়েছেন এবং এই হাইকোর্ট এলাকা এবং সেই সাথে ট্রাইব্যুনালের আশপাশে কয়েকটি গেট রয়েছে, সেই গেটগুলোর সামনে আপনার পুলিশ উপস্থিত রয়েছে এবং তাদের কাছে যে অস্ত্র, সাধারণ অস্ত্রই তারা নিয়ে রেখেছে এবং চতুর্দিকে বেশ কয়েকটা জায়গায় নিরাপত্তার স্বার্থেই বলা যায় যে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। মহু, আপনাকে আমি খুব সংক্ষেপে যদি একটু বলে দেই, মতিউর রহমান নিজামীর এই এখন পর্যন্ত রায়ের আগ পর্যন্ত তার যে মামলা চলেছে, সেই মামলার যে কিছু কিছু ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমি খুব সংক্ষেপে আমি আপনাকে বলি। 2010 সালে 29শে জুন মতিউর রহমান নিজামীকে আটক করা হয় ধর্ম অনুভূতিতে আঘাত দেওয়ার এই অপরাধে। তার ঠিক 1 মাস পরে আগস্টের 2 তারিখে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়। তারপর থেকেই তার বিরুদ্ধে যতগুলো অভিযোগ রয়েছিল সেই অভিযোগগুলোই তদন্ত করার জন্য তদন্তকারী সংস্থা মাঠ পর্যায়ে গিয়ে তাদের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। 336 পৃষ্ঠার তথ্য নিয়ে ট্রাইব্যুনালকে উপস্থাপন করা হয়েছে এবং তারপরে আনুষ্ঠানিকভাবে এই মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তার বিরুদ্ধে যে এই বিষয়গুলো ছাড়া আমার আরেকটা প্রশ্ন ছিল যে আমরা জেনেছি যে বিজিবি মোতায়েন করা হয়েছে, আপনার কি চোখে পড়েছে বিজিবির সদস্যদের কোথাও?
বিজেপি সন্ধ্যা নাগাদ রাজধানীর বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ এলাকায় টহল দিয়েছে, তবে এখন পর্যন্ত আমার চোখে বিজেপির নজরদারি এখনো পড়েনি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর বলতে গেলে র্যাব এর কয়েকটি গাড়ি আমি দেখেছি, সেই সাথে রাত্রে যে টহল টিম থাকে পুলিশের, মেট্রোপলিটন পুলিশের, সেই মেট্রোপলিটন পুলিশের বেশ কয়েকটি টহল টিম বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা তারা টহল দিচ্ছে। এবং সন্দেহপ্রবণ যাদেরকে মনে হচ্ছে, যাদের চলাচল নিয়ে যাদের একটু সন্দেহ লাগছে, তাদেরকে পুলিশ বাহিনী তাদের কাছে সার্চ করছে এবং তাদের প্রয়োজনীয় কাগজপত্র যদি অনেক ধন্যবাদ জাহিদ ভাই। আমরা এর আগে সংবাদে কথা বলেছিলাম, কারো কর্তৃপক্ষের সাথে আমাদের সাংবাদিক রিপোর্টার সহকর্মী কথা বলেছেন, এখন পর্যন্ত তিনি ভালো আছেন। তখন পর্যন্ত, এটা আমরা 9টায় কথা বলেছি, তখন পর্যন্ত এটা জানতে পেরেছি। আপনি যেটা, আপনার কাছে আমি যেটা জানতে চাইবো, অনির্বাণ যেটা বলছিলেন যে অন্যান্য বার রায়ের সময় যে যেরকম নিরাপত্তা দেখা যায়, যেরকম উপস্থিতি দেখা যায়, এবার কিছুটা কম। এবার কি সরকার যথেষ্ট সতর্ক কিনা আপনার কি মনে হয়? এটাকে তো আমরা দেখলাম যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে অন্য রায়ের সময় যেরকম ভাবে প্রিপারেশন থাকে এবারও একই রকম প্রিপারেশন আছে। এখন একটা বিষয় হচ্ছে যে সাধারণ অর্থে যে আমরা দেখলাম যে এবার হরতাল ডাকা হয়নি। এর আগে কিন্তু জামাত শিবিরের ঘোষণা ছিল যে রায় হবে যেদিন সেদিনই হরতাল হবে। তো এবার আমরা একটা ব্যত্যয় দেখতে পাচ্ছি যে এক হচ্ছে প্রথম আবুল কালাম আজাদ এখন আর জামাত থেকে ওন করে না, ওই সময় তারা হরতাল ডাকেনি। আর এরপর বোধহয় প্রতিটা রায়ের সময় হরতাল ডাকা হয়েছিল, তো এবার হরতালটা ডাকা হয় সাইদের আপিলেরটা ছাড়া। আপিলেরটা মানে হয়তো ওনারা অপেক্ষা করেছেন যে শেষ পর্যন্ত ইয়ে হয় কিনা। তো এটা কি এই জন্য কিনা আমিও নিশ্চিত বলতে পারবো না, যেহেতু হরতাল ডাকা হয়নি। সো হরতাল ডাকা হলে একরকম প্রিপারেশন, আবার হরতাল ডাকা না হলে অন্যরকম। তবে এর মানে এই না যে রাতের বেলাতেই যদি এটা একদম কর্ডন করা হয়নি মানে যে সিকিউরিটি লুফল থাকবে, এরকম না। আপনার সাথে কথায় ফিরছি, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। একটা বিরতি নিচ্ছি বাংলাদেশ এখনই, ফিরছি 40 সেকেন্ড পরে। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। জাহিদ ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে নাটোরে বৃহস্পতিবার বেগম খালেদা জিয়ার একটি নির্ধারিত সমাবেশ ছিল, এটা এরই মাঝে একদিন পেছানো হয়েছে। এই বিষয়ে আরেকটু জেনে আসবো সহকর্মী জাহানারা পারভিনের কাছ থেকে। পারভিন, আপনার কাছে শুরুতে যেটা জানতে চাইবো যে সমাবেশ পেছানোর কারণ সম্পর্কে বিএনপির পক্ষ থেকে কিছু বলা হয়েছে কিনা? মহুয়া, আজ রাতে আমরা হঠাৎ করে জানতে পারি যে বিএনপির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নাটোরের 30 অক্টোবরের যে জনসভা সেটি পিছিয়ে 1 নভেম্বর করা হয়েছে। তো এটি জানার পরে আসলে আমরা কারণ জানার জন্য বিএনপির কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে কথা বলেছি। তারা আসলে জনসভার তারিখ পেছানোর কথাটা অনিবার্য কারণ বশত এর বেশি কিছু বলতে চাননি, কিন্তু আসলে দলের বেশ কয়েকজন নেতাই আসলে গণমাধ্যমের সঙ্গেও কথা বলেছেন। তারা বলেছেন যে অনিবার্য কারণবশত আসলে একদিন। এই সিদ্ধান্তের সাথে আজ যে নিজামী মামলার রায় ঘোষণা হবে সেটার কোনো সম্পর্ক থাকতে পারে কিনা? মহু, আসলে তারিখটা পেছানোর পর থেকে এরকম একটি সম্ভাবনার কথা শোনা গেছে, এরকম প্রশ্ন আসলে এসেছে যে আসলেই ব্যাপারটা কি, কেন পেছানো হয়েছে। আপনি জানেন যে আজ মতিউর রহমান নিজামীর রায় ঘোষণা হওয়ার কথা এবং রায়ে যদি যাবজ্জীবন বা ফাঁসি যাই হোক 30 অক্টোবর হরতাল দেওয়ার একটি সম্ভাবনা রয়েছে, জামায়াত হরতাল দিতে পারে, এরকম একটি সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। তো আসলে আপনি জানেন যে 20 দলীয় জোটের বিএনপির পরই সবচেয়ে গুরুত্বপূর্ণ দল হচ্ছে জামায়াতে ইসলামী, এবং জামায়াতে ইসলামীর এই যে হরতালের প্রস্তুতি বা হরতালের আভাস, এই ব্যাপারটি বিএনপি আসলে জানে এবং এই জামায়াতে ইসলাম 30 অক্টোবর হরতাল ঘোষণা করবে এমন সম্ভাবনাকে সামনে রেখে আসলে বিএনপি তাদের নাটোরের সমাবেশ একদিন পিছিয়ে দিয়েছে, এমন কথাও আসলে শোনা যাচ্ছে, যদিও দলের পক্ষ থেকে নেতারা স্বীকার করেননি তারা অনিবার্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জাহিদ ভাই, আপনার কি মনে হয় যে এটা একটা কারণ হতে পারে কিনা আজকে রায়ের সাথে এই সমাবেশ পেছানোর? মানে অ্যাপারেন্টলি তো মানে সম্ভাব্য কারণ তাই হবে, এই জন্য যে যেহেতু 30 অক্টোবর বেগম জিয়ার এর অনেকদিন আগে থেকে নির্ধারিত সমাবেশ, এর আগে উনি গত সপ্তাহে নীলফামারী সফর করে এসছেন। সো এখন ধরে নেওয়া যায় যে আমাদের এখানে যদি রায়টা জামাতের বিপক্ষে যায়, যেটা সাধারণভাবে মানে সাধারণ মানুষের এক্সপেকটেশনের জায়গায় যদি ফুলফিল হয়, তাহলে তারা একটা হরতাল দিবে। সেই হরতালটা পড়ছে হচ্ছে 30 তারিখ। তো ওই দিন বেগম জিয়ার এখান থেকে ট্রাভেল করে নাটোর যাওয়ার কথা, বক্তৃতা করার কথা। তো সেক্ষেত্রে তবে